इनकलाब इनकलाब इनकलाबी जिंदाबाद। इनकलाब इनकलाब इनकलाबी जिंदाबाद। ए भाईजान जिंदाबाद। ए भाईजान के पलासी पढ़ाई स्वागतम। ए भाईजान के पलासी पढ़ाई स्वागतम। इनकलाब इनकलाब इनकलाबी जिंदाबाद। आईएसएफ जिंदाबाद। आईएसएफ जिंदाबाद। এই তামান্নার খুনিদের শাস্তির দাবিতে নওশাদ সিদ্দিকী পলাশী পাড়ায় হুঁশিয়ার। এই তামান্নার খুনিদের শাস্তির দাবিতে পালসন দেয় নওশাদ ভাইজান হুঁশিয়ার। ইনকিলাব জিন্দাবাদ। ইনকিলাব ইনকিলাব ইনকিলাবি জিন্দাবাদ। ইনকিলাব জিন্দাবাদ। আইএসএফ জিন্দাবাদ। আইএসএফ জিন্দাবাদ। এই ছোট ভাইজান পলাশী পাড়ায় স্বাগতম। ভাইজান পলাশী পাড়ায় স্বাগতম। এই ছোট ভাইজান পলাশী পাড়ায় স্বাগতম। স্বাগতম স্বাগতম। ইনকিলাব জিন্দাবাদ। আইএসএফ জিন্দাবাদ। এই ওয়াকফ আইনের বিরুদ্ধে নওশাদ সিদ্দিকী লড়ছে, লড়বে। এই ওয়াকফ আইনের বিরুদ্ধে নওশাদ সিদ্দিকী লড়ছে, লড়বে। আমি অন ক্যামেরা বলছি, এখানে ভিডিও রেকর্ডিং হচ্ছে। আমার ভিডিও আপনি অন্য কেউ না শুনলেও জানবেন কালীঘাটের লোকেরা আমার ভিডিও শুনে কি বলছে দেখি, একটু ভুল পেলে আমার নামে মামলা দেবে। এই জন্য ঠিক একইভাবে মুসলিম দরদি সরকার বললেও চলতে উঠতে বসলে দেখা যাবে প্রতিটা পদে পদে সংখ্যালঘু মুসলমানদেরকে এরা দমন করছে। শুধু সংখ্যালঘু মুসলমানদের নয়, আদিবাসী, দলিত, পিছড়ে বর্গের যাদের হয়ে বলার লোক কম, তাদের উপরে এই সরকার দমন পীড়ন করছে। তাই বন্ধুগণ, ঐক্যবদ্ধ হতে হবে, এগিয়ে যেতে হবে। সব সময় দায়িত্ব যেন আমাদের কাঁধে, কাউকে আটকাতে হবে আর কাউকে জিতাতে হবে। এই দায়িত্ব নিয়ে আমরা এতদিন বসে আছি। এবার সময় এসেছে, আটকাতে হবে ঠিক কথা, কিন্তু নিজেকে আইনসভার মধ্যে যেতে হবে। এই পলাশীপাড়া থেকে, এই নাকাশীপাড়া থেকে, এই কালীগঞ্জ থেকে, নদিয়া থেকে জনগণের জনপ্রতিনিধি বিধানসভার মধ্যে যাবে। সেই সময় এসেছে, আমাদের লোককে পাঠাতে হবে। আমাদের লোক তো আমাদের যিনি ছিলেন, প্রয়াত হলেন, সদ্য প্রয়াত, নামটা কি, লাল সাহেব, কালীগঞ্জের লাল সাহেব, আর আমাদের এখানে তেহট্টে তাপস বাবু। ওরে বাবা, নাম নেওয়া যাবে না, ও বাবা অ্যারেস্ট হয়ে যেতে পারি আমি, কোনো সম্পর্ক আছে। তো আমরা যেটা বলছি, আমরা পাঠাই, যাকে পাঠাই সে আমার গিয়ে কি কথা বলে এটাকে জানতে হবে। আপনার কথা গিয়ে কতটা বলছে সেটা জানতে হবে। দেখলে দেবেন নিটফল জিরো। কই বিধানসভার মধ্যে দাঁড়িয়ে কেন বলতে পারছে না যে সরকারি চাকরিতে সংখ্যালঘু মুসলমানদের উপস্থিতি কেন নয়? কেন বিধানসভার মধ্যে দাঁড়িয়ে বলতে পারছে না সরকারি চাকরিতে এসটি কোটায়, এসসি কোটাতে কেন নন এসটি এসসিরা চাকরি করছে? এর জবাব দাও। এ কথা তারা বলতে পারছে না। কেন বলতে পারছে না? সরকারি চাকরিতে মুসলমানদের খুঁজে পাওয়া যায় না, আর জেল আর আদালতে মুসলমানদের সংখ্যা বেশি কেন? এটা কিভাবে কমানো যাবে? সরকারি চাকরিতে কিভাবে বাড়ানো যাবে? এর পলিসি সরকার নিয়ে আসুক। এ কথা বলতে শুনছি না। তাই আমরা যদি জনগণের জনপ্রতিনিধিকে আইনসভার মধ্যে পাঠাই, সে আইনসভার মধ্যে গিয়ে চিৎকার করবে ফেক এসটি এসসি সার্টিফিকেট বাতিল করতে হবে। প্রকৃত যারা ওবিসি তাদেরকে, অর্থাৎ ওবিসি যে কমিশনের মাধ্যমে সঠিক যারা আর্থসামাজিক ভাবে পিছিয়ে আছে তাদেরকে ইনক্লুড করে পিছড়ে বর্গের হিন্দু মুসলমানদেরকে সমাজের মূল স্রোতে আনতে হবে। এই আওয়াজ তারা তুলবে। কিন্তু আমরা যাদেরকে পাঠাচ্ছি কি করছে? আপনারা আমার ভোটটা নিচ্ছে, মাস গেলে 1,21,000 টাকা পাচ্ছে, আপনারা আপনাদের হয়ে কথা বলার লোক খুঁজে পাওয়া যাচ্ছে না। তাই বন্ধুগণ, আমাদেরকে সজাগ সতর্ক হতে হবে। আমরা যদি সজাগ সতর্ক না হই, বারবার ভোট আসবে আর অমুক চলে আসবে, তমুক চলে আসবে, একে আটকাতে হবে, তাকে আটকাতে হবে, করতে করতে আপনার আমার অস্তিত্ব শেষ হয়ে যাবে। এখন গল্প শোনাচ্ছে বিজেপিকে আটকাতে গেলে কি নাকি তৃণমূলকে ভোট দিতে হবে। আবার কেউ গল্প শোনাচ্ছে তৃণমূলকে হারাতে গেলে নাকি বিজেপিকে ভোট দিতে হবে। দুটো দল মিলেই বাংলার মানুষকে বোকা বানাচ্ছে। আপনি যদি জনগণের জনপ্রতিনিধি করে আইনসভার মধ্যে পাঠান, যে আইনসভা তৈরি করে আগামী 5 বছর পশ্চিম বাংলার কৃষকরা বিনামূল্যে কি পাবে, কৃষকরা অসুস্থ হলে কি হবে, 60 বছরের নিচে কৃষকরা মারা গেলে কি পাবে, সারের দাম বেড়ে গেলে সে কালোবাজারি রোধ করতে হবে,
বিনামূল্যে গরিব কৃষকদেরকে এই জিনিসপত্র দিতে হবে এবং কৃষকদের উৎপাদিত ফসলগুলো সঠিক দামে যাতে বিক্রি করতে পারে, যাতে উৎপাদিত ফসল যাতে 3 গুণ দাম পায় তার দাবি করবে, তার জন্য আলোচনা করবে। সেই ধরনের বিধায়ককে আগামী দিনে আপনারা বিধানসভায় পাঠাবেন, তাহলেই তো আপনাদের হয়ে কথা বলবে। আপনি পাঠিয়েছেন চাকরি চোরকে, ও কি হবে? খারাপ লাগছে? আপনার বিধায়ক আমার কলিগ, আমি ব্যক্তিগত কাউকে আক্রমণ করি না, বাস্তবটাকে বলছি। আমার বিধানসভার একই তো নাকি, কলিগই বলা যায় তো নাকি? তা বন্ধুগণ, আমাদের একটু ভাবতে হবে। এত কৃষক আছেন, আমি একটা শুধু জিজ্ঞাসা করব, কৃষক ডেথ বেনিফিট বলে একটা প্রকল্প আছে আমাদের রাজ্যে। 18 বছরের বেশি ঊর্ধ্বে 60 বছরের নিচে কোনো কৃষক মারা গেলে 2 লক্ষ টাকা ক্ষতিপূরণ পায়। আপনারা কজন জানেন? একটু হাত তুলবেন। যারা জানেন না হাত তুলে এরকম করতে হবে না ভাই, তাহলে হাত তুলবেন না। কেউ জানেন? আপনি জানেন? একটা জানেন। কারা জানেন? 2 জন, 3 জন, 4 জন, ওই মাথায় একজন, 5 জন, 6 জনকে আমি দেখতে পাচ্ছি, এই একজন 7 জন। এইখানে হাজার আমার মানুষ কাউন্টিং করার আমার ক্ষমতা নাই ভাই, আমার আইডিয়া নাই। তো এত কৃষকের মধ্যে মাত্র 10 জন খুব বেশি হলে জানে 18 বছরের ঊর্ধ্বে 60 বছরের নিচে কোনো কৃষক মারা গেলে 2 লক্ষ টাকা ক্ষতিপূরণ পায়। কিন্তু আমাদের বাড়ির কৃষকরা অনেকে মারা গেছে, এর মধ্যে সে টাকাটা কে নিচ্ছে? যারা ভোটের সময় ওই গণনার সময় তামান্নাকে বোম ছুড়ে মারে, তারা খেয়ে নেয়। ওই জন্য তামান্নাকে শিক্ষিত হতে দেবে না বলে ওরা আটকায়। অর্থাৎ তৃণমূলের নেতারা খেয়ে নিচ্ছে। আপনার বাড়ির কেউ মারা গেলে মারা যায় তো কৃষক ভাই? বাজ পড়ে মারা যায় না কৃষকরা? সাপে কেটে মারা যায় না কৃষকরা? মাঠে গিয়েছে সাপ ছবল মেরেছে, মারা যায় না? বাজ পড়ে মারা গেলে 2 লক্ষ টাকা ক্ষতিপূরণ পায়। সাপে কেটে মারা গেলে 2 লক্ষ টাকা ক্ষতিপূরণ আমাদের রাজ্যের প্রকল্প আছে। টাকাটা যাচ্ছে কোথায়? পকেটে চলে যাচ্ছে। কেন আপনাদের জানানো হয়নি? জেনে গেলেই তো কি হবে? টাকাটা নিতে পারবে না। আর দেখুন কেন আইএসএফ এর মিটিং কে আটকায়। বিজেপি শুভেন্দু অধিকারী মিটিং করবে, ওকে জায়গা ছেড়ে দেবে। ওকে পাইলট কার দিয়ে, রাজ্যের মুখ্যমন্ত্রী পাইলট কার দিয়ে রেখেছে, যাবাটা আগে যা, গিয়ে হিংসাত্মক কথা বল, হিন্দু মুসলমানের মধ্যে এমন কথা হবে লড়ে যাবে, হিন্দুরা তোর দিকে চলে যাবে, মুসলমানরা আমার দিকে চলে আসবে, তোর আর আমার শোরুম আলাদা, গোডাউন আরএসএস, নাগপুর ভোটটা সবই আরএসএস কন্ট্রোল করবে। এই তো প্ল্যান। আর আমরা হিন্দু মুসলমান নির্বিশেষে কৃষকের কথা বলি, শ্রমজীবী মানুষের কথা বলি, মহিলাদের কথা বলি, পুরুষের কথা বলি, ঐক্যবদ্ধ সমাজ ব্যবস্থা গড়ে তোলার কথা বলি। ওই জন্য আমাদের কাঠ। মুসলিম দরদি সরকার বললেও চলতে উঠতে বসলে দেখা যাবে প্রতিটা পদে পদে সংখ্যালঘু মুসলমানদেরকে এরা দমন করছে। শুধু সংখ্যালঘু মুসলমানদের নয়, আদিবাসী, দলিত, পিছড়ে বর্গের যাদের হয়ে বলার লোক কম, তাদের উপরে এই সরকার দমন পীড়ন করছে। তাই বন্ধুগণ, ঐক্যবদ্ধ হতে হবে, এগিয়ে যেতে হবে। সব সময় দায়িত্ব যেন আমাদের কাঁধে, কাউকে আটকাতে হবে আর কাউকে জিতাতে হবে। এই দায়িত্ব নিয়ে আমরা এতদিন বসে আছি। এবার সময় এসেছে, আটকাতে হবে ঠিক কথা, কিন্তু নিজেকে আইনসভার মধ্যে যেতে হবে। এই পলাশীপাড়া থেকে, এই নাকাশীপাড়া থেকে, এই কালীগঞ্জ থেকে, নদিয়া থেকে জনগণের জনপ্রতিনিধি বিধানসভার মধ্যে যাবে। সেই সময় এসেছে, আমাদের লোককে পাঠাতে হবে। আমাদের লোক তো আমাদের যিনি ছিলেন, প্রয়াত হলেন, সদ্য প্রয়াত, নামটা কি? লাল সাহেব, কালীগঞ্জের লাল সাহেব। আর আমাদের এখানে তেহট্টে তাপস বাবু। ওরে বাবা, নাম নেওয়া যাবে না, ও বাবা অ্যারেস্ট হয়ে যেতে পারি আমি, কোনো সম্পর্ক আছে। তো আমরা যেটা বলছি, আমরা পাঠাই, যাকে পাঠাই সে আমার গিয়ে কি কথা বলে এটাকে জানতে হবে। আপনার কথা গিয়ে কতটা বলছে সেটা জানতে হবে। দেখলে দেবেন নিটফল জিরো। কই বিধানসভার মধ্যে দাঁড়িয়ে কেন বলতে পারছে না যে সরকারি চাকরিতে সংখ্যালঘু মুসলমানদের উপস্থিতি কেন নয়? কেন বিধানসভার মধ্যে দাঁড়িয়ে বলতে পারছে না সরকারি চাকরিতে এসটি কোটায়, এসসি কোটাতে কেন নন এসটি এসসিরা চাকরি করছে? এর জবাব দাও। এ কথা তারা বলতে পারছে না।
কেন বলতে পারছে না? সরকারি চাকরিতে মুসলমানদের খুঁজে পাওয়া যায় না, আর জেল আর আদালতে মুসলমানদের সংখ্যা বেশি কেন? এটা কিভাবে কমানো যাবে? সরকারি চাকরিতে কিভাবে বাড়ানো যাবে? এর পলিসি সরকার নিয়ে আসুক, এ কথা বলতে শুনছি না। তাই আমরা যদি জনগণের জনপ্রতিনিধিকে আইনসভার মধ্যে পাঠাই, সে আইনসভার মধ্যে গিয়ে চিৎকার করবে ফেক এসটি/এসসি সার্টিফিকেটে বাতিল করতে হবে, প্রকৃত যারা ওবিসি তাদেরকে, অর্থাৎ ওবিসি যে কমিশনের মাধ্যমে সঠিক যারা আর্থসামাজিক ভাবে পিছিয়ে আছে তাদেরকে ইনক্লুড করে পিছড়ে বর্গের হিন্দু মুসলমানদেরকে সমাজের মূল স্রোতে আনতে হবে, এই আওয়াজ তারা তুলবে। কিন্তু আমরা যাদেরকে পাঠাচ্ছি কি করছে? আপনার আমার ভোটটা নিচ্ছে, মাস গেলে 1,21,000 টাকা পাচ্ছে, আপনাদের হয়ে কথা বলার লোক খুঁজে পাওয়া যাচ্ছে না। তাই বন্ধুগণ, আমাদেরকে সজাগ সতর্ক হতে হবে, আমাদেরকে সজাগ সতর্ক হতে হবে। আমরা যদি সজাগ সতর্ক না হই, বারবার ভোট আসবে আর অমুক চলে আসবে, তমুক চলে আসবে, একে আটকাতে হবে, তাকে আটকাতে হবে, করতে করতে আপনার আমার অস্তিত্ব শেষ হয়ে যাবে। আপনারা বলুন, এখন গল্প শোনাচ্ছে বিজেপিকে আটকাতে গেলে কি নাকি তৃণমূলকে ভোট দিতে হবে, আবার কেউ গল্প শোনাচ্ছে তৃণমূলকে হারাতে গেলে নাকি বিজেপিকে ভোট দিতে হবে। দুটো দল মিলেই বাংলার মানুষকে বোকা বানাচ্ছে। যারা ভাবছেন এই তৃণমূলের দুর্নীতি, তৃণমূলের চুরি, তৃণমূলের অন্যায়, এটার হাত থেকে যদি বাঁচতে পারে তাহলে নাকি কেন্দ্রের বিজেপি সরকার বাঁচাবে। আজ কি খবর পেয়েছেন? আপনার এলাকার এমএলএর কেস পার্টনার কে বলুন তো? পার্থ বাবু জামিন পেয়ে গেছে। এটা মাথায় থাকে জানো তো? একজন বলছে তৃণমূলের দুর্নীতির হাত থেকে বাঁচতে গেলে, তৃণমূলের অন্যায়ের হাত থেকে বাঁচতে গেলে আপনাকে কি করতে হবে? বিজেপি করতে হবে, বিজেপি নাকি ঠান্ডা করতে পারবে। আপনাদের বাড়ির, আমাদের বাড়ির মেয়ের তিলোত্তমার কথা ভুলে গিয়েছি। তিলোত্তমাকে ডক্টর, তিনি আমাদের জন্যই গলা ফাটিয়েছিলেন, সেই জন্য তাকে খুন হতে হয়েছে। খুন করার পরে ধর্ষণ করেছে, আগে ধর্ষণ করে খুন করেনি। আমি অন ক্যামেরা বলছি, এখানে ভিডিও রেকর্ডিং হচ্ছে। আমার ভিডিও আপনি অন্য কেউ না শুনলেও জানবেন কালীঘাটের লোকেরা আমার ভিডিও শুনে কি বলছে দেখি, একটু ভুল পেলে আমার নামে মামলা দেবে। এই জন্য আমি ক্যামেরার সামনে বলছি, তিলোত্তমাকে আগে খুন করেছে, তারপরে ধর্ষণ করেছে। কেন তাকে খুন হতে হলো? বা নওশাদ সিদ্দিকীকে কেন 42 দিন জেল খাটতে হলো? এটা আপনাদের জানতে হবে। আমি জেল খেটেছি আমার জন্য নয়, আপনাদের জন্য। কেন? আপনাদের সাথে অন্যায় হয়েছে। আপনারা কৃষক, আপনারা শ্রমিক। কৃষকরা মাস গেলে মাত্র 7,000 কেন ইনকাম করবে? কৃষকরা মাস গেলে, কাশ্মীরের কৃষকরা 12,000, হরিয়ানার কৃষকরা 18,000, অন্যান্য রাজ্যের কৃষকরা মাস গেলে 22,000, 24,000 টাকা ইনকাম করছে। আর পশ্চিম বাংলার কৃষকরা মাস গেলে কেন বিলো 7,000 ইনকাম করবে? এর জবাব আমি বারবার বিধানসভার মধ্যে দাঁড়িয়ে চাইছিলাম, উত্তর দিতে পারেনি। বলে বেটাকে ধরে একটু জেলের মধ্যে ভরে রেখে দে। বুঝতে পারছেন আমার দোষটা কি? কেন আমাকে জেল কাটিয়েছে? আপনার এখানে কৃষিকাজের সাথে যুক্ত মানুষ কতজন আছে? একটু হাত তুলুন তো যারা কৃষিকাজের সাথে যুক্ত। ওরে বাবা, তাহলে এইসব বাদ দিয়ে আমি কৃষকদের নিয়ে একটু বক্তব্য দেবো, অসুবিধা নেই তো? চোর ডাকাত আপনার চিনতে বাকি আছে আর? হ্যাঁ, চোর ডাকাত চিনতে বাকি আছে? সব তো চিনে গেছেন। বরঞ্চ আপনাদের বিধানসভার নাম বলতে লজ্জা করেন অন্য জায়গায় গিয়ে। কোথায় বাড়ি নাম বলেন না বিধানসভার। তো এই কৃষকরা মাস গেলে মাত্র 7,000 টাকার নিচে ইনকাম করে। এখন ওটা বেড়ে 7,800 কত টাকা হয়েছে। তাও সারা এত রাজ্য আছে, ইনকামের দিক থেকে আমরা 22তম স্থানে আছি। সব থেকে বেশি ইনকাম মেঘালয়াতে। ওখানকার কৃষকরা মাস গেলে 30,000 টাকার উপরে ইনকাম করে। আর আমাদের কৃষকরা মাস গেলে কেন 7,000 টাকার নিচে, এখন 8,000 টাকার নিচে কেন? এইটাই তো লড়াই আমাদের। আইএসএফ তৈরি হয়েছে কেন? যে আপনার ইনকাম যাতে বাড়বে, মধ্যখানে ভুইফোড় দালালদের রমরমার জন্য আপনার ইনকাম কমে যাচ্ছে। আপনার উৎপাদিত সবজি ফসল আপনি সঠিক দাম পাচ্ছেন না, কিন্তু মার্কেট থেকে যিনি কিনে রান্না করছেন তাকে চড়া দামে কিনতে হচ্ছে। এই মধ্যখানে যে দালালি রাজ চলছে, ভুইফোড়দের যে রমরমা,
এটা বন্ধ করতে পারলেই আমার রাজ্যের কৃষকরাও মাস গেলে 12,000-এর বেশি ইনকাম করতে পারবে। তাই কৃষক বন্ধুদের বলছি, লড়াইটা কোন জায়গায় বুঝতে হবে। তা আপনি যদি মনে করেন আম খাবার ইচ্ছা গিয়েছে আর নারকেল গাছ লাগালে কি আম পাবেন ভাই? আপনাকে আম গাছ লাগাতে হবে। আপনি কৃষক চাইছেন আপনার মাসিক গড় আয় বাড়ুক, আপনি দিয়েছেন চোরেদের হাতে দায়িত্ব, বাড়বে আর কমে যাবে। আপনি যদি জনগণের জনপ্রতিনিধি করে আইনসভার মধ্যে পাঠান, যে আইনসভা তৈরি করে আগামী 5 বছর পশ্চিম বাংলার কৃষকরা বিনামূল্যে কি পাবে, কৃষকরা অসুস্থ হলে কি হবে, 60 বছরের নিচে কৃষকরা মারা গেলে কি পাবে, সারের দাম বেড়ে গেলে সে কালোবাজারি রোধ করতে হবে, বিনামূল্যে গরিব কৃষকদেরকে এই জিনিসপত্র দিতে হবে এবং কৃষকদের উৎপাদিত ফসলগুলো সঠিক দামে যাতে বিক্রি করতে পারে, যাতে উৎপাদিত ফসল যাতে 3 গুণ দাম পায় তার দাবি করবে, তার জন্য আলোচনা করবে। সেই ধরনের বিধায়ককে আগামী দিনে আপনারা বিধানসভায় পাঠাবেন, তাহলেই তো আপনাদের হয়ে কথা বলবে। আপনি পাঠিয়েছেন চাকরি চোরকে, ও কি হবে? খারাপ লাগছে? আপনার বিধায়ক আমার কলিগ, আমি ব্যক্তিগত কাউকে আক্রমণ করি না, বাস্তবটাকে বলছি। আমার বিধানসভার একই তো নাকি, কলিগ বলা যায় তো নাকি? তা বন্ধুগণ, আমাদের একটু ভাবতে হবে। এত কৃষক আছেন, আমি একটা শুধু জিজ্ঞাসা করব, কৃষক ডেথ বেনিফিট বলে একটা প্রকল্প আছে আমাদের রাজ্যে। 18 বছরের বেশি ঊর্ধ্বে 60 বছরের নিচে কোনো কৃষক মারা গেলে 2 লক্ষ টাকা ক্ষতিপূরণ পায়। আপনারা কজন জানেন? একটু হাত তুলবেন। যারা জানেন না হাত তুলে এরকম করতে হবে না ভাই, তারা হাত তুলবেন না। কেউ জানেন? আপনি জানেন? একটা জানেন। কারা জানেন? 2 জন, 3 জন, 4 জন, ওই মাথায় একজন, 5 জন, 6 জনকে আমি দেখতে পাচ্ছি, এই একজন 7 জন। এইখানে হাজার আমার মানুষ কাউন্টিং করার আমার ক্ষমতা নাই ভাই, আমার আইডিয়া নাই। তো এত কৃষকের মধ্যে মাত্র 10 জন খুব বেশি হলে জানে 18 বছরের ঊর্ধ্বে 60 বছরের নিচে কোনো কৃষক মারা গেলে 2 লক্ষ টাকা ক্ষতিপূরণ পায়। কিন্তু আমাদের বাড়ির কৃষকরা অনেকে মারা গেছে, এর মধ্যে সে টাকাটা কে নিচ্ছে? যারা ভোটের সময় ওই গণনার সময় তামান্নাকে বোম ছুড়ে মারে, তারা খেয়ে নেয়। ওই জন্য তামান্নাকে শিক্ষিত হতে দেবে না বলে ওরা আটকায়। অর্থাৎ তৃণমূলের নেতারা খেয়ে নিচ্ছে। আপনার বাড়ির কেউ মারা গেলে মারা যায় তো কৃষক ভাই? বাজ পড়ে মারা যায় না কৃষকরা? সাপে কেটে মারা যায় না কৃষকরা? মাঠে গিয়েছে সাপ ছবল মেরেছে, মারা যায় না? বাজ পড়ে মারা গেলে 2 লক্ষ টাকা ক্ষতিপূরণ পায়। সাপে কেটে মারা গেলে 2 লক্ষ টাকা ক্ষতিপূরণ আমাদের রাজ্যের প্রকল্প আছে। টাকাটা যাচ্ছে কোথায়? পকেটে চলে যাচ্ছে। কেন আপনাদের জানানো হয়নি? জেনে গেলেই তো কি হবে, টাকাটা নিতে পারবে না। আর দেখুন কেন আইএসএফ এর মিটিং কে আটকায়। বিজেপি শুভেন্দু অধিকারী মিটিং করবে, ওকে জায়গা ছেড়ে দেবে। ওকে পাইলট কার দিয়ে, রাজ্যের মুখ্যমন্ত্রী পাইলট কার দিয়ে রেখেছে, যাবাটা আগে যা, গিয়ে হিংসাত্মক কথা বল, হিন্দু মুসলমানের মধ্যে এমন কথা হবে লড়ে যাবে, হিন্দুরা তোর দিকে চলে যাবে, মুসলমানরা আমার দিকে চলে আসবে, তোর আর আমার শোরুম আলাদা, গোডাউন আরএসএস, নাগপুর ভোটটা সবই আরএসএস কন্ট্রোল করবে। এই তো প্ল্যান। আর আমরা হিন্দু মুসলমান নির্বিশেষে কৃষকের কথা বলি, শ্রমজীবী মানুষের কথা বলি, মহিলাদের কথা বলি, পুরুষের কথা বলি, ঐক্যবদ্ধ সমাজ ব্যবস্থা গড়ে তোলার কথা বলি। ওই জন্য আমাদেরকে আটকাবে। আচ্ছা, আপনারা যারা এই আজকের এই প্রোগ্রামে আসলেন, নতুন জিনিস 3টে জানতে পারলেন তো? চুরি হতো আপনাদের, সময় পেলে আরো কিছু নতুন নতুন বলে দেবো। তাহলে বাজ পড়ে কেউ যদি মারা যায় বাজে বজ্রপাতে, 2 লক্ষ টাকা ক্ষতিপূরণ পাবে, সরকার দেবে। সাপে কেটে মারা গেলে সাপে কেটে মারা গেলে 2 লক্ষ টাকা। সাপে কেটে মারা যাবার রুগী পশ্চিমবাংলায় আপনার সরকারি হিসাব হচ্ছে 750 এক বছরে, বেসরকারি ওটা 1500 মানুষ এক বছরে পশ্চিমবাংলার সাপে কেটে মারা যায়। শহরের কোনো বাবু মরে না। এটা কারা মরে? এই গ্রামের চাষি, গরিব মানুষ, এই সমস্ত মানুষ এই টাকাতে ছবলে মারা যায়। তো এই টাকাগুলো লুট হয়ে যাচ্ছে। আমরা কৃষক ভাইদের জন্য কি চাইছি? আমরা কৃষক ভাইদের রঙ্গনাথ মিশ্র কমিশন সম্ভবত মনে আসছে না ঠিক, তো আমরা কৃষক ভাইদের উৎপাদিত ফসলের 3 গুণ দামের কথা বলছি। যে দাম উৎপাদিত ফসলের যে দাম, যেটা প্রাইস হবে সেটা 3 গুণ যাতে দাম পায়। কারণ
একটা হচ্ছে ফসল ফলাতে যে টাকা খরচ হয়েছে, একটা হচ্ছে মেহনত গিয়েছে, আর একটা হচ্ছে লাভ। অর্থাৎ একটা ফুলকপি যদি 5 টাকা খরচ হয়, সেই ফুলকপিটা 15 টাকায় বিক্রি করবে কৃষক, এর ব্যবস্থা করতে হবে। আর আমরা এই ফুলকপিটা দেখছি কি 2 টাকা 3 টাকা 1 টাকায় বিক্রি করছে, আর খরচ হচ্ছে প্রায় 4-5 টাকা। তাহলে কৃষকের ক্ষতি হচ্ছে না? এটা এই না ক্ষতি হয়, দায়িত্বটা কার? সরকারের, কৃষিমন্ত্রীর দায়িত্ব, কিন্তু ওরা ব্যর্থ। তা আমরা যদি আগামী দিনে জনগণ যদি কৃষিমন্ত্রী তৈরি করে, জনগণের মতো কৃষকরা যদি দায়িত্ব নিয়ে কৃষিমন্ত্রী তৈরি করে, তাহলে কি হবে? কৃষকদের কথাই ভাববে। আপনারা দায়িত্ব নিয়ে কৃষিমন্ত্রী একটা যাকে বসিয়েছেন, সে আপনার কথা ভাবছে না। সঠিক লক্ষ্যে বসাবার জন্য আপনাদেরকে অনুরোধ করব।